আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি আজকে আমাদের এইচএসসি 2026 মডেল টেস্ট সলভ ক্লাসের ক্লাস 1, যেখানে আমরা বায়োলজির কিছু টপিকের প্রশ্ন যেগুলো পরীক্ষায় বারবার এসেছে, যেগুলো আমরা কমনলি খুবই ভুল করি এবং দেখা যায় আমাদের কিছু কনসেপচুয়াল মিস্টেকের কারণে আমাদের পরীক্ষার খাতায় আমরা যথেষ্ট ভালো নাম্বার নিয়ে আসতে পারছি না। তো দেখা যায় আমরা যখন পড়াশোনা করতে বসি, আমিও যখন স্টুডেন্ট ছিলাম তখন আমারও একটা ঝামেলা হতো কি, আমরা যখন কোন একটা টপিক পড়ি তখন আমরা কিন্তু এটা চিন্তা করে পড়ি না যে কালকে একটা এক্সাম আছে, সে এক্সামে এই জায়গা থেকে একটা এমন প্রশ্ন আসবে, সে এমন প্রশ্নের তেমন একটা উত্তর লিখতে হবে। এতে কি হয়, আমরা যখন পরীক্ষার খাতায় লিখি তখন আমাদের ওই চ্যাপ্টার থেকে পড়া নলেজগুলোকে সাজিয়ে কোনো না কোনো ভাবে একটু এলোমেলো করে লেখার চেষ্টা করি। কারণ সাজিয়ে লেখার জন্য কিন্তু অনেক প্র্যাকটিস দরকার। খুব ভালো সাহিত্যিক কিন্তু অল্প বয়সে হওয়া সম্ভব না। এই ক্ষেত্রে দেখা যায় স্যারেরা যখনই খাতাগুলো পড়ে তখন র‍্যান্ডম কিছু তথ্য দেখে ওনাদের আর ভালো লাগে না, ওনাদের যত নাম্বার দেওয়ার কথা ৩ এ ৩ বা ৪ এ ৪, তার থেকে ১ নাম্বার ২ নাম্বার কমায় রাখে। আবার কিছু সময় এমন দেখা যায় যে সিলেবাস এত বড় হয়, এত বড় সিলেবাসে সবগুলো তো পড়ে যায়, বাট পরীক্ষার সময় এক্স্যাক্টলি ওই জিনিসটা আর মনে পড়ে না। কেন মনে পড়ে না? তার পেছনে কিছু কারণ আছে। প্রথম কারণ শুরুর যেটা বলেছি ওটা। আমরা যখন পড়তে বসি তখন আমরা কখনো এভাবে চিন্তা করি না এই টপিকটা থেকে বা এইসব চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আসবে এবং প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে কতটুকু জায়গার মধ্যে। আমরা কিন্তু এভাবে পড়াশোনা করছি না। এইটাই হচ্ছে পরীক্ষার সময় একটা ইফেক্ট পড়ে। যেমন আমি একটা টপিক পড়ে গেলাম, টপিকটা অনেক ভাস্ট। যেমন আমি খুব সিম্পল একটা এক্সাম্পল তোমাদের সামনে দিতেই পারি। ধরো তুমি কোষের রেপ্লিকেশন পড়ছো। এখন রেপ্লিকেশন তুমি যদি আবুল হাসান স্যারের বই থেকে পড়ো, তবে সেই ক্ষেত্রে রেপ্লিকেশনে দেখা যায় কি বিশাল, প্রায় ২-৩ পেজ, ৩.৫ পেজ জুড়ে লেখা আছে। পরীক্ষার খাতায় আমি যখন তোমাকে বলবো যে একটা প্রক্রিয়া আছে যেটা কোষের মধ্যে ঘটে, যেখানে ডিএনএ দ্বিত্বন হয়, প্রক্রিয়াটা ব্যাখ্যা করো। তো তুমি যদি এখন সে ৩.৫ পেজের লেখাটাকে পরীক্ষার মধ্যে ইনস্ট্যান্ট গিয়ে ছোট করে লিখতে চাও, স্বাভাবিকভাবে হয় তোমার ইনফরমেশন এলোমেলো হবে, অথবা টোটাল কাহিনী সুন্দর করে উঠে আসবে না, কিছু ইনফরমেশন মিস্টেক হবে। এই কারণে নাম্বারটা উঠে আসে না। তো আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য থাকবে যেসব টপিক থেকে আমরা প্রশ্ন ন্যাচারালি সলভ করি বা যেগুলো পরীক্ষায় প্রশ্ন আসে, সেগুলোকে অল্প কথায় লেখার উপায় কি এবং তার পিছনে কনসেপ্টটা কি, চলো দেখি। প্রথম প্রশ্ন দেখো, এখানে একটা সেল থেকে দুইটা সেলের জন্ম হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা কিন্তু এখানে আর কোনো চিন্তা করব না, আমরা বলবো ভাই হ্যাঁ এটা হচ্ছে মাইটোসিস। পরবর্তীটা দিয়ে তাকাও, একটা থেকে দুটা হলো, দুটা থেকে চারটা হলো, মানে রেজাল্ট 4টা সেল। তো আমরা এটাও বুঝে গেলাম এটা হচ্ছে মিওসিসের কথা, মিওসিস। এখন এখান থেকে প্রশ্ন করছে, প্রথম প্রশ্ন মেটাকাইনেসিস কি জিনিস। আমরা মনে হয় যদি কনসেপচুয়াল জিনিসটা একটু ক্লিয়ার করে পড়ি তাহলে মনে খুব ভালো হয়। দেখা যায় আমাদের মাইটোসিসের একটা পর্যায় আছে, যে পর্যায়টার নাম হচ্ছে মেটাফেজ। তাহলে আমরা কাকে নিয়ে পড়াশোনা করছি এখন? আমরা মাইটোসিসের মেটাফেজ নিয়ে পড়াশোনা করছি। তো মেটাফেজে কি হয়? তো মেটাফেজে কি হয় এটা বলার আগে চলো আমরা একটা কাজ করি, মেটাফেজের জন্য সেলটাকে একটু রেডি করি যে আসলে কি কি ঘটে। তো সবার আগে আমাদের কি করতে হবে, আমাদের একটা সুন্দর স্পিন্ডল যন্ত্র বানাইতে হবে। তাহলে চলো আমরা একটা স্পিন্ডল যন্ত্র বানাই। গোল্লা দিলাম, গোল্লা দিলাম, গোল্লা দিলাম, আবার এখানে সুতা টানলাম, সুতা টানলাম, সুতা টানলাম, সুতা টানলাম, এবং এই মাঝখান বরাবর যেই রেখাটা আমরা টানবো এই দুইটা সুতার বা স্পিন্ডল যন্ত্রের, এই জায়গাটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল বা ইকুয়াটোরিয়াল রিজিয়ন। বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর রিজিয়ন। তো দেখা যায় যখন মেটাফেজ চলতে থাকে তখন আমাদের ক্রোমোজোমগুলোর যে সেন্ট্রোমিয়ার থাকে, সেই সেন্ট্রোমিয়ারগুলো ঠিক মাঝখানের দিকে চলে আসে। সেন্ট্রোমিয়ারগুলো একদম মাঝখানের দিকে চলে আসে, একদম মাঝখানের দিকে। এবং তাদের যে ক্রোমোজোমগুলো থাকে সেই ক্রোমোজোমগুলো দুই দিকে বিন্যস্ত থাকে এভাবে। এই যে আমাদের ক্রোমোজোমগুলো তাদের সেন্ট্রোমিয়ার সহ কোষের ঠিক মাঝখানে যে ইকুয়েটর জোনটা আছে বা বিষুবীয় অঞ্চলটা আছে সেখানে সজ্জিত হলো। এই মাঝখানে সজ্জিত হওয়ার যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস, যেখানে মেটা কথাটার মানে হচ্ছে মাঝে, কাইনেসিস কথাটার মানে চলন। যখন ক্রোমোজোম চলতে চলতে কোন একটা কোষের ঠিক মাঝ বরাবর চলে আসে তখনই সে ঘটনাকে বলা হয় মেটাকাইনেসিস। তাহলে পরীক্ষার খাতায় লিখতে হবে প্রোফেজের
আমাদের মাইটোসিসের একটি দশা আছে যার নাম মেটাফেজ। সেই মেটাফেজে আমাদের ক্রোমোসোমগুলো কোষের বিষুবীয় অঞ্চল বরাবর সজ্জিত হয়। এই সজ্জাকে বলা হয় মেটাকাইনেসিস। তাহলে প্রথম প্রশ্ন আমাদের সলভ হয়ে গেল, মেটাকাইনেসিস কি জিনিস। নেক্সট আমাদের প্রশ্ন এসছে কোষ চক্র বলতে কি বুঝো। তো আমাদের প্রথমে আগে জানতে হবে কোষ চক্র কথাটার মানে কেন, চক্র কেন হইল। তো দেখা যায় যখন আমাদের বডিতে কোন একটা সেলের ডিভিশন হয়, কিসের ডিভিশন হয়, যখন একটা সেলের ডিভিশন হয় তখন কি কি ঘটে। তাহলে সবার আগে আমি একটা শব্দ লিখলাম এখানে, সেল ডিভিশন। তাহলে সেল ডিভিশনের টোটাল ঘটনা কি যদি আমরা একটু সিম্পলি বোঝার চেষ্টা করি, দেখা যায় যখন একটা কোষ ডিভিশন করার জন্য প্রস্তুত হয়, সাপোজ একটা কোষ এখানে এখন 0 স্টেজে আছে, সে মাইটোসিস সম্পন্ন করে 2টা কোষে রূপান্তরিত হইল। তাহলে আমরা বলতে পারি না এই টোটাল যে দশাটা এটা হচ্ছে একটা মাইটোসিস। এখান থেকে এতটুকু পর্যন্ত এখানে প্রোফেজ হয়েছে, এখান থেকে এতটুকু পর্যন্ত প্রোমেটাফেজ হয়েছে, এখান থেকে এতটুকু পর্যন্ত মেটাফেজ হয়েছে, মানে একটা সময়ের চক্র আর কি। আমরা বললাম এখান থেকে এতটুকু পর্যন্ত অ্যানাফেজ হয়েছে, আর এখান থেকে এতটুকু পর্যন্ত টেলোফেজ হয়েছে, এবং টেলোফেজ শেষে 2টা কোষ পরস্পর থেকে আলাদা হয়ে গেছে, মানে নতুন 2টা কোষ আলাদা হয়ে গেছে, নতুনটা কোষের জন্ম হয়েছে। আমার কথা হলো এই যে তুমি একটা কোষ থেকে 2টা কোষ তৈরি করলা, এই 2টা কোষ কি সাথে সাথে আবার কোষ বিভাজনে প্রবেশ করবে, নাকি আবার কোষ বিভাজনে প্রবেশ করার জন্য, কারণ ওদেরও তো ডিভিশন করতে হবে, ওরাও তো একটা থেকে 2টা হবে, ও একটা থেকে 2টা হবে, ওরা যে কোষ বিভাজনে প্রবেশ করবে ওরা কি ডিরেক্ট প্রবেশ করবে নাকি ওরা মাঝখানে একটা গ্যাপ নিবে। তো দেখা যায় যখন 2টা নতুন কোষের জন্ম হয় তারা আবার কোষ বিভাজন শুরু করার জন্য মাঝখানে একটা গ্যাপ নেয়। এই মাঝখানে যে গ্যাপ পিরিয়ডটা, এই গ্যাপ পিরিয়ডটা ছাড়া কখনোই তুমি একটা নতুন কোষকে কোষ বিভাজনের জন্য রেডি করতে পারবে না। ব্যাপারটা খুবই সিম্পল, আমি কখনো রেডি না হলে আমার পরীক্ষার জন্য পৌঁছতে পারবো না। ঠিক সেম ভাবে এই গ্যাপ পিরিয়ড বা রেস্ট পিরিয়ডটা না নিলে কোনো কোষে কোষ বিভাজনে প্রবেশ করতে পারবে না। তাহলে দেখা যায় একটা কোষের জীবনে একটা চক্র চলতে থাকে, একটা তার লাইফ ফিক্সড, সেটা আমার জন্ম হবে, প্রিপারেশন নিব, কোষ বিভাজন করব, আবার প্রিপারেশন নিব, আবার কোষ বিভাজন করব, আবার প্রিপারেশন নিব, আবার কোষ বিভাজন নিব। এই যে একটা সাইকেল চলছে, এই সাইকেলটাকে বলা হয় কোষ চক্র বা সেল ডিভিশন সাইকেল বা সেল সাইকেল। কিন্তু এই কোষ চক্রের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা, এই কোষ চক্রে যে 2টা ধাপ, যেটাকে তুমি একটাকে বলছো মাইটোসিস ফেজ, যেখানে আসলে কোষ বিভাজন হচ্ছে, আর আরেকটাকে তুমি যে বলছো প্রস্তুতি পর্যায়, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইন্টারফেস। এই 2টার মধ্যে সময়কাল একটু আলাদা। কেন সময়কাল আলাদা যদি তুমি খুব নর্মালি বোঝার চেষ্টা করো, আমাদের পরীক্ষা আমরা দেই শুধুমাত্র 2 ঘন্টা, বাট এই 2 ঘন্টা পরীক্ষা দেওয়ার জন্য তুমি প্রিপারেশন নাও প্রায় 3-4 মাস। তাহলে নর্মালি আমরা যখন কোনো কাজ করি তার প্রিপারেশনটা নিতে হয় অনেক বেশি দিন ধরে, কিন্তু পরীক্ষাটা হয় কম। যখন কোনো ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচ হয়, সে ফুটবল ম্যাচের জন্য কোন একটা টিম প্রায় 1 বছর ধরে ট্রেনিং করে যে আমি বিশ্বকাপ খেলতে চাই। সে 1 বছর ধরে ট্রেনিং করার পর যখন ফিটনেস আসে তখন তারা মাত্র 90 মিনিটে একটা ফুটবল ম্যাচ খেলে। তাহলে একটা সিঙ্গার যখন কোনো গান গায়, সে গান গাওয়ার আগে প্রায় 10-12 ঘন্টা 20 ঘন্টা রেকর্ডিং করে, করতে করতে যখন পারফেকশন আসে তখন সে 3-4 মিনিটের গান গায়। সেরকম ভাবে আমাদের কোষ যখন কোন একটা কোষ বিভাজন করতে যাবে এর আগে সে একটা প্রিপারেশন নেবে, এবং সে প্রিপারেশনের যে টাইমটা, এর প্রিপারেশনের টাইমটা হবে অনেক বড়, এর টাইমটা হবে একটু তুলনামূলক ছোট। তখন এখন যদি আমরা সবগুলোকে সাজাতে চাই, সাজাতে গেলে দেখব টোটাল যে টাইমটা লাগছে একটা সেলকে সাইকেল কমপ্লিট করতে, মানে একটা প্রস্তুতি এবং একটা কোষ বিভাজন, এখানের মধ্যে প্রায় 90-95% সময় নিয়ে ফেলে হচ্ছে প্রস্তুতি পর্যায়ে, এবং বাকি যে 5%টা পড়ে থাকে সে 5% শুধুমাত্র কাজে লাগে শুধু কোষ বিভাজন করার জন্য। তাই যে টোটাল সাইকেলকে আমি একটু দেখানোর চেষ্টা করি, এটাকে যদি আমি তার আসল রূপ বা রিয়েল সাইকেলটা যদি আমি কখনো এক্সপ্রেস করতে যাই, তখন রিয়েল সাইকেলটা অনেকটা এরকম হবে একটা সাইকেল, কারণ আমরা কোষ চক্র বলছি। এই সাইকেলের মধ্যে মাত্র 5% টাইম তুমি দিতে পারবা মাইটোসিসের জন্য। ধরো এই 5% টাইম হচ্ছে শুধু মাইটোসিসের জন্য, আমি আরো বেশি দিয়ে ফেলেছি যাতে দেখা যায় 5% আরো কম হওয়ার কথা মাইটোসিস, আর বাকি যে সাইকেল পুরোটা পড়ে আছে এই পুরোটা হচ্ছে ইন্টারফেস। তাহলে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত টোটাল জায়গাটা এটাই হচ্ছে ইন্টারফেস।
ইন্টারফেজ, এবং ইন্টারফেজের সময় কতটুকু? 90 থেকে 95%। আর মাইটোসিসের সময় কতটুকু? শুধুমাত্র 5%। তাহলে এতটুকু পর্যন্ত বুঝাতে পারলে হয়ে যাবে। আর বলে দিবা ইন্টারফেজে মোট 3টা জায়গা আছে, একটা হচ্ছে G1, আরেকটা হচ্ছে S, আরেকটা হচ্ছে G2। তাহলে দেখো আমরা যদি খুব সিম্পলি বোঝানোর চেষ্টা করি, কোষ চক্র হচ্ছে কোষ বিভাজনের জন্য প্রস্তুতি এবং কোষ বিভাজনের মোট সময়ের যোগফল, এবং এই যোগফলে দেখতে পাই আমরা ইন্টারফেজ বা প্রস্তুতি পর্যায়ে 95% পর্যন্ত হতে পারে এবং কোষ বিভাজন 5 থেকে 10% পর্যন্ত হতে পারে। সেই ইন্টারফেজকে আবার 3 ভাগে ভাগ করা হয়, একটা G1 ফেজ, একটা S ফেজ এবং একটা G2 ফেজ। এতটুকু পর্যন্ত 3-4 লাইন লিখে একটা ছবি এঁকে দিলে তুমি ফুল মার্কস পেয়ে যাবা। এখন এই নির্দেশিত কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজনের শেষ ধাপটি চিত্রসহ ব্যাখ্যা করো। তাহলে নিউক্লিয়ার বিভাজন এই কথাটার মানে হচ্ছে তুমি এখানে ক্যারিওকাইনেসিসের কথা বলছো। কার কথা বলছো? ক্যারিওকাইনেসিসের কথা বলছো। তো তুমি যখন ক্যারিওকাইনেসিসের কথা বলছো, ক্যারিওকাইনেসিসের লাস্ট স্টেপের নাম কি? ক্যারিওকাইনেসিসের লাস্ট স্টেপের নাম হচ্ছে টেলোফেজ। তাহলে চলো আমরা একটু দেখে নিই টেলোফেজে কি কি ঘটে। তাহলে সবার আগে আমরা জানবো টেলোফেজে কি ঘটছে। তাহলে টেলোফেজের মধ্যে সবার আগে আমরা একটা সেল নিলাম। এই সেলে সবার আগে যেটা ঘটবে সেটা হচ্ছে আমরা যদি একটা একটা ধাপ যদি আগে ছবি একটু ফিক্স করে নিতে পারি তাহলে মনে আরো ভালো হয়। আমরা দেখো ছবিটা কিভাবে আঁকছি। এখানে কিছু ক্রোমোজোম এঁকে দাও। আবার ভুল করিও না, উপরে 5টা ক্রোমোজোম আঁকলা, নিচে 6টা আঁকলে এরকম করলে হবে না। তুমি কোষ বিভাজন করছো, তো কোষ বিভাজন করলে দুই জায়গায় সমান সংখ্যক ক্রোমোজোম কিন্তু থাকতে হবে। তাহলে উপরে 4টা দিলাম, নিচেও 4টা দিলাম। তাহলে প্রথম যে ধাপটা আমার এখানে ব্যাখ্যা করতে হবে সেটা হচ্ছে আমাদের টেলোফেজের প্রথম স্টেজ যেটা হবে, আমাদের ক্রোমোজোমের মধ্যে জল যোজন ঘটবে। তো ক্রোমোজোমে যখন জল যোজন ঘটে, ক্রোমোজোমগুলো আস্তে আস্তে পাতলা হওয়া শুরু করে। ক্রোমোজোমের জল যোজন ঘটবে। 2 নাম্বার হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো স্পিন্ডল অ্যাপারেটাস নাই, সুতরাং স্পিন্ডল অ্যাপারেটাসের অবলুপ্তি। এরপর হচ্ছে কোষঝিল্লি তৈরি, ও 2টি অপত্য কোষের পৃথকীকরণ। অপত্য কোষের পৃথকীকরণ, এই 3টা পয়েন্ট সাথে একটা ছবি ইজ ইকুয়াল টু ফুল মার্কস। তাহলে এতটুকু লিখলে আপনি টেলোফেজের ফুল মার্কস পেয়ে যাচ্ছেন। নেক্সট, নতুন প্রকরণ সৃষ্টি, বি দ্বারা নির্দিষ্ট কোষে কোষ বিভাজনের গুরুত্ব বর্ণনা করো। তাহলে প্রশ্ন করছে বি এর আসলে ইম্পর্টেন্স কি, বি দিয়ে কেন তোমার আসলেই নতুন ধরনের বৈচিত্র্য ক্রিয়েট হয়। তোমাকে জাস্ট এখানে মিওসিসের যেই গুরুত্ব আছে সেই মিওসিসের গুরুত্বটা তোমাকে এখানে লিখতে হবে। আমরা জানি মিউসিসের গুরুত্ব, আবুল হাসান, এটা হচ্ছে একটা সামাজিক বিজ্ঞানের প্রশ্ন আর কি। মিউসিসের মাধ্যমে ক্রোমোজোমের মধ্যে চেঞ্জ ঘটে, আমরা ক্রোমোজোমের প্যাকেটিন ধাপে দেখতে পাই এখানে টেট্রা সৃষ্টি হয়, ক্রসিং ওভারের মাধ্যমে জেনেটিক আদান প্রদান ঘটতে থাকে। এই নতুন পরিবর্তিত ক্রোমোজোমগুলো সন্তানের দেহে প্রবেশ করে, সন্তানের দেহে প্রবেশ করার পর সন্তানের বৈশিষ্ট্য প্রকাশ ঘটায়। এইসব ঘটনাগুলো মিউসিসের গুরুত্ব আবুল হাসান স্যারের বই লেখা আছে, ওখান থেকে তুমি অ্যারাউন্ড 7 থেকে 8টা পয়েন্ট চুজ করে লিখে দিলেই হবে। এর বেশি এখানে জ্ঞান অর্জনের বা জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজনই নাই, এক্সট্রা কোনো কথাবার্তা এখানে নিয়ে আসতে হবে না। নেক্সট, চট্টগ্রাম কলেজের একটি কলেজ শিক্ষার্থীরা শিক্ষা সফরে বনে গিয়ে দেখছে সেখানকার অধিকাংশ উদ্ভিদ এবং প্রাণী সংরক্ষণের অভাবে বিলুপ্ত, মানে চ্যাপ্টার 12 থেকে প্রশ্ন করেছে। এতে তারা হতাশ হয়ে গেল এবং শিক্ষক তাদেরকে বললেন পরিবেশের ভারসাম্য রক্ষা হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই জীববৈচিত্র্য সংরক্ষণ অতীব জরুরি। এগুলা হচ্ছে অনেকটা সোশ্যাল সায়েন্স মার্কা প্রশ্ন। সোশ্যাল সায়েন্স মার্কা প্রশ্ন কথাটার মানে হচ্ছে এই প্রশ্নগুলোর মধ্যে সায়েন্স কম, এই এই প্রশ্নগুলোর মধ্যে আমরা যে সায়েন্স গুলো পড়ি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি পর অন্য সায়েন্স গুলো আছে আর কি। চলো একটু হালকা করে পড়ি। প্রজাতি কি? প্রজাতি হচ্ছে যে কোনো একটা প্রাণীর শ্রেণীবিন্যাসের
মৌলিক ধাপ, যাদের মধ্যে বাহ্যিক মিল সর্বোচ্চ। এবং যারা সন্তান উৎপাদনে সক্ষম। সমস্যা হলো ডেফিনেশন তো আমরা এক লাইনের জন্য লিখে দিব, বাট এই প্রশ্নটা যখন খতে চলে আসে তখন আমাদের ঝামেলা হয়। কেন ঝামেলা হয়? কারণ প্রজাতি কথাটার অর্থ আমরা অনেকে হয়তো বুঝি না। কখন আমরা অনেকগুলো প্রাণীকে একটা প্রজাতির আন্ডারে বলবো? সবার আগে বেসিক কথা, প্রজাতি ভাগ শব্দটা আসছে কোত্থেকে? আমরা যখন ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস করছিলাম তখন ভাগ করছিলাম এভাবে, সব থেকে বড় কিংডম, তার আন্ডারে ফাইলাম, এরপর আন্ডারে ক্লাস, অর্ডার, ফ্যামিলি, কত কিছু আসছে না? নামতে 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 যেখানে গিয়ে আমরা ঠেকলাম সেই জায়গাটাকে আমরা বলেছি স্পেসিস বা প্রজাতি। এখন কথা হলো আমি অনেকগুলো প্রাণীকে দেখে আমার যদি মনে হয় প্রজাতি, আমার মনে হইলেই হবে নাকি সেখানে কোনো কারণ থাকতে হবে? তো দেখা যাক, যখন আমরা অনেকগুলো প্রাণী আমার সামনে পাবো তাদের মধ্যে প্রথম সর্বোচ্চ বৈশিষ্ট্য থাকতে হবে এদেরকে বাইরে থেকে দেখে একদম একরকম মনে হইতে হবে। কালার ডিফারেন্স থাকতে পারে, বাট এদের গঠন সেম হইতে হবে, বাহ্যিকভাবে এদের মিল হতে হবে সর্বোচ্চ। এরকম হলে হবে না কারো একটা কান মাঝখানে কারো কান দুই পাশে, তাদেরকে আবার এক প্রজাতি বলতে পারবেন না। হতে পারে কালার ডিফারেন্স, একদম বডি স্ট্রাকচার ডিফারেন্স এমন হলো কিন্তু তাকে প্রজাতি বলা যাবে না। নেক্সট, শোভাই দেখতে একরকম হলে কি তাকে প্রজাতি বলা সম্ভব? ঘোড়া দেখতে আর গাধা দেখতে, ঘোড়ার বাচ্চা আর গাধা দেখতে প্রায় সেম সেম, আমরা কি বলতে পারবো কখনো ঘোড়া আর গাধার বাচ্চা দুইটা সেম প্রজাতি? না, কারণ তাদের মধ্যে কখনো বাচ্চা হওয়া সম্ভব না। তাহলে মাথায় রাখবেন, দুইটা পয়েন্ট না থাকলে কখনো প্রজাতি বলা সম্ভব না। এক, বাহ্যিকভাবে অনেক মিল থাকতে হবে। দুই, তাদের মধ্যে বাচ্চা উৎপাদন বা সন্তান উৎপাদনের ক্ষমতা থাকতে হবে। যদি তারা কখনো পারে তবে মাথায় রাখবেন তারা একটা প্রজাতির মধ্যে পড়বে। চলে গেল। নেক্সট, রেড ডাটা বুক। রেড ডাটা বুক এই কথাটা একটু বেশি আলোচনা করা হয়েছে আমাদের আজিবুর স্যারের বইয়ে। এটা হচ্ছে IUCN প্রদত্ত একটা লিস্ট। যে লিস্টের মধ্যে যেসব প্রাণীগুলো হারিয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাদেরকে নিয়ে একটু পড়াশোনা করা হয়েছে। যেমন এখানে কাদেরকে নিয়ে কথা বলা হয়েছে? এখানে যারা এন্ডেঞ্জার্ড প্রাণী ওদেরকে নিয়ে কথা বলা হয়েছে, এন্ডেঞ্জার্ড। তারপর হচ্ছে যারা এক্সটিংক্ট হয়ে যাচ্ছে তাদেরকে নিয়ে এখানে কথা বলা হয়েছে, এক্সটিংক্ট। যাদের বিলুপ্তি প্রায় হওয়ার মুখে, হয়ে যাবে এবং তারা হুমকিতে আছে, থ্রেটেন্ড গুলো এখানে আছে, বা ভালনারেবল গুলো এখানে আছে, মানে যারা প্রায় হয়ে যাচ্ছে বিলুপ্তি এরকম অবস্থা। আর আরেকটা হচ্ছে রেয়ার প্রজাতি, যাদেরকে দুনিয়াতে খুব কম পাওয়া যায়, হারিয়ে যাচ্ছে না বাট দুনিয়াতে অনেক কম পাওয়া যায়। তাহলে এন্ডেঞ্জার্ড মানে হ্যাঁ ওদের যে সামনে একটা বিপদ আছে, হারিয়ে যেতে পারে। এক্সটিংক্ট, হারাই গেছে এরা। থ্রেটেন্ড বা ভালনারেবল, এরা হচ্ছে হারিয়ে যাচ্ছে এবং যে কোনো সময় নাই হয়ে যেতে পারে, আমরা খুঁজেই পাবো না। আর আরেকটা হচ্ছে রেয়ার, এদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে এবং এদের থেকে সংরক্ষণের উপায়। রেড ডাটা বুক হচ্ছে IUCN প্রদত্ত একটি তালিকা এবং থিওরি, যে তালিকাতে বিপন্ন প্রায় প্রাণীগুলোকে শ্রেণীবিন্যাস করা হয়েছে অ্যাজ এন্ডেঞ্জার্ড, এক্সটিংক্ট, থ্রেটেন্ড এবং রেয়ার হিসেবে, এবং এদেরকে সংরক্ষণের উপায় সেখানে ব্যাখ্যা করা হয়েছে। উদ্দীপকে উল্লিখিত শিক্ষকের উক্তিটি ব্যাখ্যা করো। এখানে বলা হয়েছে সংরক্ষণ কেন জরুরি, তো তুমি ওখানে বলবা সংরক্ষণ কেন জরুরি। সংরক্ষণ জরুরি কারণ বিলুপ্ত যদি কখনো হয়ে যায় তবে ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে, ফুড চেইন ক্ষতিগ্রস্ত হবে, ভারসাম্য নষ্ট হবে, তারপর হচ্ছে আমাদের কি জানি এটা কি বলো, হ্যাঁ, বাস্তুতন্ত্রের খাদ্য উপাদান কমবে। এই সব কথা বই কয়েকটা কথা বলা হয়েছে, 7-8 লাইন গল্প লিখতে হবে। এগুলো কোনো সায়েন্টিফিক কথাবার্তা না, স্যারেরা প্রায় সময় দেয় দেখার জন্য, লিখার ক্যাপাবিলিটি আপনার কত আর কি। এবং লাস্টে হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণে কি রূপ পদক্ষেপ গ্রহণ করতে হবে। একটা হচ্ছে ইনসিটু পদক্ষেপ, আর একটা হচ্ছে এক্সিটু পদক্ষেপ। এই ইনসিটু নিয়ে তুমি হালকা করে কথা বলবা, এক্সিটু নিয়ে হালকা কথা বলবা,
ইনসিটু নিয়ে কি বলবা, ইনসিটু কিভাবে করা হয়, প্রজাতি যেখানে আছে তুমি সেখানে সংরক্ষণ করছো, তার বাসস্থান যেখানে সেখানে তুমি সংরক্ষণের জন্য কাজ করলা, ইনসিটু। এক্সিটু মানে তার বাসস্থান নষ্ট হয়ে গেছে, তাকে তুলে তুমি অন্য কোনো বন জঙ্গলে রাখলা, সেখানে রাখার মতো একটা পরিবেশ ক্রিয়েট করলা, সেটাকে এক্সিটু বলা হয়। ইনসিটু বাংলাদেশে কোথায় আছে বললা, এক্সিটু বাংলাদেশে কোথায় আছে বললা, ইনসিটু কেন ভালো, এক্সিটু কেন ইনসিটু থেকে খারাপ, এটা নিয়ে একটু কথা বললা, বললেই হবে। বাট তোমার এখানে মেইনলি ইনসিটু আর এক্সিটু নিয়ে কথা বলার জন্যই বলা হয়েছে। নেক্সট প্রশ্ন করেছে পি থেকে কিউ হচ্ছে মাঝখানে ট্রান্সক্রিপশন, মানে বুঝতেই পারছেন এটা হচ্ছে ডিএনএ এবং এটা হচ্ছে এমআরএনএ। প্লাজমোডেজমাটা কি, প্লাজমোডেজমাটা হচ্ছে দুটি কোষের মাঝখানে সূক্ষ্ম সংযোগ, দুটি কোষের মাঝে সূক্ষ্ম সংযোগ। লাইসোজোমকে কেন আত্মঘাতী থলিকা বলা হয়, কারণ লাইসোজোমের ভেতরে হাইড্রোলাইটিক এনজাইম থাকে, এবং এই লাইসোজোম থাকে একটা কোষের ভেতরে। তো যদি কখনো আমাদের কোষের মৃত্যুবরণ করতে হয়, তবে আমাদের এই লাইসোজোমের থলিকাটা ফেটে যায়, এবং লাইসোজোমের থলিকাটা ফেটে গেলে এই হাইড্রোলাইটিক এনজাইমটা বাইরে চলে আসে কোষের মধ্যে, লাইসোজোম থেকে বাইরে চলে আসবে, এবং বাইরে যদি সব চলে আসে সে কোষকে সম্পূর্ণ বিগলিত করতে পারে, সে কোষকে কি করবে, বিগলিত করে ফেলতে পারে। এই কারণে লাইসোজোম যেহেতু নিজে ফেটে নিজের কোষকে মেরে ফেলছে, তাই এটাকে আত্মঘাতী থলিকা বলা হয়। বংশগতিতে পি অণুর জৈবিক তাৎপর্য ব্যাখ্যা করো। ওই সেম জ্ঞানধর্মী প্রশ্ন, এখানে ডিএনএর কি গুরুত্ব আসলে আমাদের জীবনে। ডিএনএ আমাদের বংশগতির কোড বহন করে, আমাদের রেপ্লিকেশনে সাহায্য করে, আমাদের ক্রোমোজোমের মধ্যে থাকে, এটি ট্রান্সক্রিপ্টে এমআরএনএ তৈরি করতে পারে, এটা প্রোটিন তৈরিতে সাহায্য করে, প্রোটিন আমাদের বৈশিষ্ট্য তৈরিতে সাহায্য করছে। মেইন কথা ওই গাল গল্প টাইপের একটু বৈশিষ্ট্যমূলক, আপনারা ডিএনএর গুরুত্বটা এখানে লিখে দিলেই হবে, ডিএনএর গুরুত্ব। পি থেকে কিউ অণুর উৎপত্তি হলে এদের মাঝে যথেষ্ট পার্থক্য বিদ্যমান। আমার মনে হয় এটা সব থেকে সোজা প্রশ্নের একটা, যে আপনাকে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে ফারাক করতে বলছে, ডিএনএ ও আরএনএ এর মধ্যে ফারাক করতে বলছে। তাহলে সবার আগে মনে হয় কমন গুলোই বলে ফেললে ভালো। ডিএনএ এর মধ্যে দুইটা সূত্র থাকে, আর আরএনএ এর মধ্যে একটা সূত্র থাকে, এটা হচ্ছে কোডন বহন করে, কোডন এবং অ্যান্টিকোডন দুইটাই বহন করতে পারে ডিএনএ, আর এটা শুধুমাত্র কোডন বহন করে। ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হয়, আর আরএনএ থেকে সবসময় প্রোটিন সৃষ্টি হয়। ডিএনএ রেপ্লিকেশন করা সম্ভব, রেপ্লিকেশন সম্ভব, এটা রেপ্লিকেশন সম্ভব না। এরপর যদি তুমি আরো বলতে যাও যে তোমার ডিএনএ যেটা আছে সেই ডিএনএ এর হচ্ছে এর যে বংশগতি স্ট্রাকচার এটা বিশাল, মানে তুমি পৃথিবীর যদি ডিএনএ কয়টা ভাইরাস আছে বা ডিএনএ কয়টা প্রাণী আরএনএ কয়টা প্রাণী ভাগ করো, দেখা যায় এটাই হচ্ছে প্রধান বংশগতি বস্তু, প্রধান বংশগতি বস্তু, আর ওটা না। আর এখানে বলতে পারি এটা হচ্ছে ক্রোমোজোমের প্রধান উপাদান। এরপর বলতে পারো এটার মধ্যে আছে এটিজিসি, এটার মধ্যে আছে এইউজিসি, এরকম করতে করতে 7-8টা পয়েন্ট এমনিই হয়, এবং 7-8টা পয়েন্ট লিখলেই স্যাররা ফুল মার্কস দিয়ে দেয়। তাই এগুলোতে ঘাটাঘাটার কোনো কিছু নাই, সোজা প্রশ্ন আসলে তুলনামূলক। নেক্সট এখানে প্রশ্ন করেছে দুইটা উপাদান এ এবং উপাদান বি। উপাদান এ হচ্ছে একটা গ্লুকোজ, এবং এই গ্লুকোজটার সাথে একটা বিটা গ্লুকোজ আসলে, এবং বিটা গ্লুকোজের সাথে অনেকগুলো বিটা গ্লুকোজ পরপর লেগে আছে। তাহলে বুঝতে পারছো অনেকগুলো বিটা গ্লুকোজ যখন পরপর লেগে থাকে তখন সেই জিনিসটার নাম হচ্ছে সেলুলোজ, তাহলে এটা হচ্ছে একটা সেলুলোজের স্ট্রাকচার। আর উপাদান বি এটা হচ্ছে একটা স্টেরয়েডের স্ট্রাকচার। এখন দেখো পলিস্যাকারাইড কথাটার মানে কি, পলিস্যাকারাইড হচ্ছে মনোস্যাকারাইডের পলিমার, মনোস্যাকারাইডের
পলিমার যেখানে 10-এর অধিক মনোস্যাকারাইড পরস্পর গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত থাকে। নেক্সট, পেপটাইড বন্ড বলতে কি বুঝো? অ্যামাইনো অ্যাসিড গুলো যে বন্ধন দ্বারা যুক্ত থাকে, অ্যামাইনো অ্যাসিড এর অ্যামিন মূলক ও কার্বক্সিল মূলকের মধ্যে যে বন্ধনটা হয় সেটাকে বলা হচ্ছে পেপটাইড বন্ড। এবং এই পেপটাইড বন্ড দেখা যায় কিসের মধ্যে? শুধুমাত্র প্রোটিন গঠনের সময় দেখা যায়। প্রোটিন, এই উপাদানটির গঠন ব্যাখ্যা করো। তাহলে এই উপাদান কথাটার মানে হচ্ছে সেলুলোজের গঠন তোমাকে ব্যাখ্যা করতে বলছে। তাহলে আমরা যদি সেলুলোজের গঠনকে ব্যাখ্যা করতে যাই, তাহলে সবার আগে জানতে হবে সেলুলোজ যে পলিস্যাকারাইড, সেই পলিস্যাকারাইডের মনোস্যাকারাইডটার নাম কি। তার মনো যে স্যাকারাইডটা বা তার যে মনোমারটা আছে, তার মনোমারটার নাম হচ্ছে বিটা গ্লুকোজ। তাহলে বিটা গ্লুকোজ কথাটা আমরা কেমনে বুঝি? বিটা গ্লুকোজ বোঝার উপায় হচ্ছে যখন তুমি কোন একটা গ্লুকোজের স্ট্রাকচার আঁকার চেষ্টা করো, ধরো তুমি সেটা এভাবে আঁকলা C1 C2 C3 C4 C5 C6 অক্সিজেন C1, এবং এখানে যখন তুমি উপরের দিকে দাও হচ্ছে OH এবং নিচের দিকে তুমি যাও H, তখন এই স্ট্রাকচারটাকে বলা হয় বিটা গ্লুকোজ। অবশ্যই এখানে অনেক HOH আছে, আমি কোনোটাই দেই নাই, তোমরা চাইলে এখানে H আর OH বসাই দিতে পারো। এখানে H আর OH বসাই দিবা, তাইলেই হবে। এটা তোমার কাজ, তুমি বাসার মধ্যে এভাবে বসাই দিবা আর কি। এটা হচ্ছে H, এটা হচ্ছে OH, এরকম করে তুমি HOH HOH বসাই দিলা। আচ্ছা, আমি একটাতে বসাই দিলাম, কোনো সমস্যা নেই। HOH, আবার এখানে H, তারপর এখানে হচ্ছে H OH এবং H বসালাম। যখন এই বিটা ডি গ্লুকোজের সাথে অপর একটা বিটা ডি গ্লুকোজ পরস্পর যুক্ত হবে, আরেকটা বিটা ডি গ্লুকোজ আমরা যুক্ত করি কিভাবে? আবার এখানে C1, তারপর হচ্ছে এখানে বসালাম আমি C2 C3 C5 C6 অক্সিজেন, উপরে OH নিচে H। তাহলে তোমাদের বুঝার কথা এই ভদ্রলোকও কি হয়ে গেছে? এই ভদ্রলোক হয়ে গেছে বিটা গ্লুকোজ। এখন খেয়াল করে দেখো, সবার হাতে কিন্তু HOH সেম প্রকারেই থাকবে। তাহলে আমরা যদি C4টাকে একটু দেখার চেষ্টা করি, C4 কিভাবে থাকে? H এবং OH এভাবে থাকবে না? অবশ্যই এভাবে থাকবে। এখন এদের মধ্যে যখন আমি বন্ধন তৈরি করতে যাব, তখন বন্ধন হবে এই দুইটা হাইড্রোক্সিল মূলকের মধ্যে, এবং এই দুইটা হাইড্রোক্সিল মূলকের মধ্যে যখন বন্ধন হবে, এখান থেকে এক অণু পানি চলে যাবে বাইরে, এবং এক অণু পানি চলে গেলে মাঝখানে কি থেকে যায়? খেয়াল করে দেখো তো, এক অণু পানি যদি চলে যায়, তবে মাঝখানে কি থাকে? তোমার কাছে ছিল OH, তোমার কাছে ছিল OH, এখান থেকে তুমি H2O কে বাইরে বের করে নিয়ে চলে গেছো। তাহলে মাঝখানে তোমার একটা O শুধু পড়ে আছে, এই কার্বন AO, এই কার্বন AO, মাঝখানে যে বন্ধনটা হলো এটাকে বলা হয় বিটা গ্লাইকোসাইডিক বন্ধন। বিটা কেন? কারণ বিটা গ্লুকোজ আর বিটা গ্লুকোজ বন্ধন গঠন করছে P1 থেকে P4 এর সাথে। তাহলে এরকম বন্ধন যদি তুমি কন্টিনিউয়াসলি করতে থাকো, তবে তোমার যে যৌগটা তৈরি হবে সেই যৌগটার নাম হবে সেলুলোজ। তাহলে সেলুলোজ দেখা যায় এটা একটা শৃঙ্খল পলিস্যাকারাইড। শৃঙ্খল কথাটা কেন বলছি? শৃঙ্খল পলিস্যাকারাইড, যে শৃঙ্খল পলিস্যাকারাইডটা আলফা 1 এবং আলফা, আমি কার্বন 1 কার্বন 2 লিখতে পারি, আমরা এভাবে দিই, এটা হচ্ছে বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে তৈরি হয়। গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে তৈরি হয়। তাহলে আশা করি আমাদের এখানে আর কোনো সমস্যা হওয়ার কথা না। এটা একটা শৃঙ্খল বিটা গ্লাইকোসাইডিক বন্ধন, যেখানে কোনো প্রকার শাখা প্রশাখা হবে না। এখানে 1 এর সাথে 4 এর একটা গ্লাইকোসাইডিক বন্ধন হবে, এবং এখানে অনেকগুলো ইউনিট রিপিট হতে থাকবে, অনেকগুলো গ্লুকোজ এখানে রিপিট হতে থাকবে। দিস ইজ সেলুলোজ। এতটুকু বলতে পারলে ফুল মার্কস পেয়ে যাবে। নেক্সট,
জীবদেহে উদ্দীপিত বি উপাদানের ভূমিকা বিশ্লেষণ করো। ওরে বাবা, এটার ভূমিকা অনেক বেশি। বি উপাদান হচ্ছে স্টেরয়েড। তাহলে স্টেরয়েড থেকে কি কি আসে? তুমি খালি নাম শুনলেই পাগল হয়ে যাবা। স্টেরয়েড থেকে আসে কোলেস্টেরল, এখান থেকে আসে স্টেরয়েড হরমোন, এখান থেকে তৈরি হয় এইচডিএল, এলডিএল। তাহলে একটা একটা করে যদি ব্যাখ্যা করা শুরু করো, তাহলে সবার আগে লিখবো আমি স্টেরয়েডের হরমোন নিয়ে। তাহলে স্টেরয়েড হরমোন গুলা কি কি? প্রথম যদি স্টেরয়েড হরমোন নিয়ে কথাবার্তা বলো, আছে গ্লুকোকর্টিকয়েড, এটা বডিতে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। এরপর আসে মিনারেলোকর্টিকয়েড, যেটা তোমার শরীরে লবণের ভারসাম্য বজায় রাখে। এরপর এখান থেকে আসবে টেস্টোস্টেরন, এটা পুরুষালী বৈশিষ্ট্য প্রকাশে সাহায্য করে, ছেলেদের প্রধান হরমোন। এরপর এখান থেকে আসে প্রোজেস্টেরন, প্রোজেস্টেরনের সাহায্যে একটা মহিলা তার গর্ভাবস্থা লাভ করে। এরপর তোমরা চলতে পারো কোলেস্টেরলের সাহায্যে, এটা কোষ ঝিল্লি তৈরিতে প্রধান ভূমিকা পালন করে, কোষ ঝিল্লি তৈরিতে প্রধান ভূমিকা পালন করতেছে। এইচডিএল এবং এলডিএল, এটা হচ্ছে আমাদের শরীরে লিপিড পরিবহনের একটা মাধ্যম, লিপিড পরিবহনের মাধ্যম। তাহলে দেখো কতগুলো আমি এখানে বলে ফেললাম। মানে গুছিয়ে লিখলে তুমি প্রথমে বলবা জীবদেহে বি উপাদানগুলো এভাবে থাকতে পারে, এলডিএল, এইচডিএল, কোলেস্টেরল এবং স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোন কি কাজ করে? চারটা হরমোন, চারটা হরমোনের কাজ লিখলা। কোলেস্টেরলের কাজ লিখলে কোষ ঝিল্লি তৈরিতে ভূমিকা রাখতেছে, এবং এলডিএল, এইচডিএল লিপিড পরিবহনে সাহায্য করে। লিখলে দেখবা 7 আর 10 লাইন হয়ে গেছে। লাস্ট লিখবা কোলেস্টেরল মানে স্টেরয়েডের ভূমিকা অপরিসীম। দ্যাটস ইট। অনেকে তো এতটুকু আসতেই পারে না, ওরা খালি এখান থেকে গল্প লিখতে থাকে, এই হইলো সেই হইলো। আমরা এগুলো করে নাম্বার কম পাই। একদম স্পেসিফিকে চলে আসো, যে এখান থেকে চারটা জিনিস আর চারটা জিনিসের এই কাজগুলো হয়, শেষ। ম্যালেরিয়া পরজীবীর যৌন জনন ব্যাখ্যা করতে বলছে। যৌন জনন আন্ডারে ক্রপের আন্ডারে এ আছে এবং ক্রপের মধ্যে থাকা বি আছে। এর মানে হচ্ছে এটা হচ্ছে তোমার স্পারমাটোজেনেসিস এবং উজেনেসিস, স্পারমাটোজেনেসিস এবং উজেনেসিস। আর এটা হচ্ছে ভ্রূণের বিকাশ। এটা কোথায় ঘটে? মশার বডিতে ঘটতেছে, মশকের দেহে। তাহলে স্যাটেলাইট ভাইরাস বলতে কি বুঝো? যদি কোন একটা ভাইরাস তার জৈবিক কার্যাবলী পূর্ণ করার জন্য অন্য ভাইরাসের উপর ডিপেন্ডেন্ট হয়। যেমন আমরা যদি সিম্পল একটা এক্সাম্পল দেই, হেপাটাইটিস বি ভাইরাস তার কমপ্লিট সাইকেল পূর্ণ করার জন্য হেপাটাইটিস বি ভাইরাসের উপর ডিপেন্ডেন্ট। এর মানে কারো বডিতে যদি হেপাটাইটিস বি এর আক্রমণ না হয়, সাপোজ আমার বডিতে কখনো হেপাটাইটিস বি ভাইরাসের আক্রমণ হয় নাই, তাহলে তুমি যদি আমাকে শত্রুতা করে কখনো হেপাটাইটিস ডি ভাইরাস খাওয়াই দাও আমাকে, আমার পুরো গায়ে যদি মাখায় দাও, আমার কিছু হবে না। কারণ হেপাটাইটিস ডি আক্রমণ করার জন্য যে পূর্ণতা দরকার, সেই পূর্ণতা দিয়ে থাকে হচ্ছে হেপাটাইটিস বি। তাহলে যার কাছে হেপাটাইটিস বি নাই, তার কাছে হেপাটাইটিস ডি কখনোই পূর্ণ হইতে পারবে না, আক্রমণ করতে পারবে না। এগুলোকে স্যাটেলাইট ভাইরাস বলা হয়। নাইট্রোজেন সংবন্ধনে ব্যাকটেরিয়া কিভাবে ভূমিকা রাখে? এটা খুবই সিম্পল। আমাদের যে গাছগুলা থাকে, সে গাছগুলার বড় হয়ে ওঠার জন্য, এবং এটা যদি আমরা ধরি মূল, এগুলার বড় হয়ে ওঠার জন্য একটা উপাদান খুব বেশি দরকার, সেটা হচ্ছে নাইট্রোজেন। কিন্তু নাইট্রোজেন তো থাকে 78% শুধু অ্যাটমসফিয়ারে, সবাই এটা বোঝার চেষ্টা করো। 78% নাইট্রোজেন থাকেই শুধু বায়ুমণ্ডলে। তাহলে বাতাস থেকে, ওদের তো নাক নাই, ওদের তো ফুসফুস নাই যে গাছ হা করে নাইট্রোজেন করে টানলো, নাইট্রোজেন ঢুকে গেল, করে উঠলাম, এরকম তো হয় না কখনো। আসমানে থাকে নাইট্রোজেন, এই নাইট্রোজেন ঢুকবে কেমনে? তো এই নাইট্রোজেনকে ঢোকানোর জন্য গাছের মধ্যে, তার গাছের মূলে একটা ব্যাকটেরিয়া বাস করে, সেই ব্যাকটেরিয়াগুলোর নাম হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়াস। এগুলা কি করে? এগুলো হচ্ছে আমাদের বাতাসে যে নাইট্রোজেন গুলো থাকে, সেই নাইট্রোজেন গুলোর সাথে হাইড্রোজেন যুক্ত করে অ্যামোনিয়া তৈরি করে। পরে অ্যামোনিয়াকে বিয়োজনের মাধ্যমে তারা নাইট্রেট তৈরি করে এবং নাইট্রাইট তৈরি করে। এই যে উপাদানগুলো, এগুলো পরবর্তীতে আয়ন হিসেবে আমাদের গাছ গ্রহণ করে এবং এগুলোকে কাজে লাগায়। তাহলে এই যে তুমি বাতাসের নাইট্রোজেনকে
কোন একটা ব্যাকটেরিয়ার সাহায্যে মাটিতে অ্যামোনিয়াতে তৈরি করলা, সেখান থেকে নাইট্রেট এবং নাইট্রেটে কনভার্ট করলা, পরে সেগুলোকে আয়ন রূপে তুমি এগুলোকে সংগ্রহ করলা বা এগুলোকে গ্রহণ করলা, শুষে নিলা, শোষণ করলা, এই টোটাল প্রসেসকেই বলা হয় নাইট্রোজেন সংবন্ধন। এই নাইট্রোজেন সংবন্ধনটা কখনো ব্যাকটেরিয়া ছাড়া হইতো না। যেমন একটা ব্যাকটেরিয়ার নাম জানতে পারো, নাইট্রোসোমোনাস, নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া, এটার কথা লিখলেই হয়ে যাবে। নেক্সট, পরজীবীর জীবন চক্রে এ পর্যায়ে সংগঠিত ধাপগুলো ব্যাখ্যা করো। তাহলে এ পর্যায়ে কি হয়? এই পর্যায়ে হচ্ছে স্পারমাটোজেনেসিস, আর উজেনেসিস। সে কিভাবে হয়? নরমালি আমাদের হাতে বা আমাদের রক্তের মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রোগ্যামিটোসাইট এবং ম্যাক্রোগ্যামিটোসাইট থাকে। ভালো করে বোঝার চেষ্টা করবা কি কি থাকে। যখন কোন একটা মশা আমাদেরকে কামড়ে চলে গেছে, তখন সেই মশার জীবাণুটা কিন্তু হেপাটিক সাইজোগনি এবং এরিথ্রোসাইটিক সাইজোগনির মাধ্যমে আমাদের শরীরের অবস্থা 12টা বাজায় দিছে। এরিথ্রোসাইটিক সাইজোগনির শেষে তোমার বডিতে তৈরি হয় মাইক্রোগ্যামিটোসাইট এবং ম্যাক্রোগ্যামিটোসাইট। তো তুমি যদি ম্যালেরিয়াতে আক্রমণ হওয়ার পর মশারির ভেতরে থাকো, মশারি থেকে বের না হও, এবং তোমার মশারির ভেতরে যদি কোনো মশা না থাকে, তাহলে এই সাইকেল আর হবে না। কিন্তু তোমার যদি ম্যালেরিয়া হওয়ার পর তোমার বডিতে যখন মাইক্রো আর ম্যাক্রোগ্যামিটোসাইট উৎপন্ন হয়েছে এবং রক্ত দিয়ে ঘুরছে, তুমি যদি কোনো না কোনো ভাবে মশারি ছাড়া ঘুরছে এই অবস্থায় আবার কোন একটা ম্যালেরিয়া মশার কামড় খাও, তবে সেই ম্যালেরিয়া মশাটা যখন রক্তকে টেনে নেবে তোমার বডি থেকে, টেনে নেওয়ার সময় মাইক্রো এবং ম্যাক্রো এই দুইটাকে টেনে নিতে পারবে। এই যে মাইক্রোগ্যামিটোসাইটটা থাকে, এই মাইক্রোগ্যামিটোসাইটটা পরবর্তী সময়ে রূপান্তরিত হয়, মাইক্রোগ্যামিটোসাইটটা পরবর্তী সময়ে রূপান্তরিত হয় স্পার্মে। আর এই যে ম্যাক্রোগ্যামিটোসাইট এর পরবর্তী রূপান্তরিত হয় ওভামে বা উসাইটে। স্পারমাটোসাইট। তাহলে আসেন, এই হচ্ছে আমাদের এ পর্যায়ে কোন কোন ঘটনা ঘটে। পরজীবীটির জীবন চক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড উভয় দশা দৃশ্যমান। তো তুমি তো হ্যাপ্লয়েড দশা ব্যাখ্যা করেই ফেললা যে এ চক্রে হ্যাপ্লয়েড দশাটা ঘটছে। তাহলে এ চক্রে কি ঘটছে? হ্যাপ্লয়েড দশাটা ঘটছে। তো যখন এই স্পারমাটোসাইট আর ওসাইট মিলিত হয়েছে, দুইটা মিলে কি তৈরি করবে? দুইটা মিলে তৈরি করবে হচ্ছে জাইগোট, এবং জাইগোট পরবর্তীতে মিওসিসের মাধ্যমে তৈরি করবে স্পোরোজয়েট। যে স্পোরোজয়েটটা আমাদের বডিতে পুনরায় প্রবেশ করবে। তাহলে খেয়াল করে দেখো, মশকের ক্রপের ভেতরে স্পারমাটোজেনেসিস আর উজেনিস ঘটছে। এটা তাহলে হ্যাপ্লয়েড জিনিস, কারণ এগুলো হচ্ছে হ্যাপ্লয়েড সেল, স্পার্ম আর ওভাম। পরে যখন এই দুটো মিলিত হয়ে জাইগোট গঠন করলো, জাইগোট হচ্ছে একটা টয়েজেন, টয়েজেন একটা ডিপ্লয়েড। পরে সেটা আবার মিওসিস করার মাধ্যমে স্পোরোজয়েট হয়ে গেল। সে যখন আবার কোনো মানুষকে কামড়াবে, সে মানুষের বডিতে এই স্পোরোজয়েটটা প্রবেশ করবে। তাহলে এক মশার দেহের মধ্যে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড দুইটাই হয় না। মাথায় রাখবা, মানুষের মধ্যে সবসময় হ্যাপ্লয়েড চক্র হয়। মানুষের মধ্যে অলওয়েজ হ্যাপ্লয়েড সাইকেলটা হবে, কিন্তু মশার মধ্যে সবসময় ডিপ্লয়েড সাইকেলটা ঘটতে থাকবে। তো পরীক্ষা এটা জিজ্ঞেস করেছে যে প্রথম উত্তর তুমি বলেই ফেলেছো হ্যাপ্লয়েড সাইকেল এতে ঘটছে, তাহলে বিতে ডিপ্লয়েড হবে, কারণ স্পার্ম আর ওভাম মিলে জাইগোট, সেটা হচ্ছে টয়েজেন এবং ডিপ্লয়েড। তো এটাই প্রমাণ করতে বলেছে মশকের বডির মধ্যে যে দুইটাই ঘটছে। এটা বুঝতে পেরেছো নাকি? উত্তর হচ্ছে হ্যাঁ, প্রথমে হ্যাপ্লয়েড হবে, পরে দুইটা মিলিত হয়ে জাইগোট বা ডিপ্লয়েড গঠন করতে পারবে। এখন আসলে আমরা এমসিকিউ গুলো চলে যাই। নিচের কোনটিকে কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়? যদি কখনো কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কথাটা বলে, তখন উত্তর হচ্ছে গলজি বডি। আর যদি কখনো বলে শর্করা তৈরির কারখানা, যদিও ফ্যাক্টরির বাংলা কারখানা, কিন্তু আমাদের বইয়ে যখন লিখেছে আর কিছু করার নাই। যদি কখনো বলে শর্করা তৈরির কারখানার কথা যদি কখনো বলে, তবে উত্তর হবে ক্লোরোপ্লাস্ট। মায়োসিস কোষ বিভাজনের কোন উপধাপে বাইভ্যালেন্ট সৃষ্টি হয়? বাইভ্যালেন্ট সৃষ্টি হয় জাইগোটিন ধাপে। এই জন্য এটাকে জাইগোটিন বলা হয়, কারণ বাই মানে দুইজন, আর দুইজন মিলে জাইগোট ফর্ম করতে পারে। ক্লোরোপ্লাস্টের কাজ নিউক্লিক অ্যাসিড তৈরি করা। সেই নিউক্লিক অ্যাসিড কখনোই তৈরি করে নাই রে বাবা। তাহলে বুঝতেই পারছো, অপশন 2 আর 3 বাকি আছে। বাকি সব অপশন থেকে বোঝা যাচ্ছে অপশন হচ্ছে 2 আর 3।
নিউক্লিক অ্যাসিড কখনো কেউ তৈরি করে? নিউক্লিক অ্যাসিড তৈরি করে হচ্ছে ডিএনএ। নিচের কোনটি ইনসিটু কনজারভেশন, মানে যেখানে থাকা দরকার সেখানে তাকে রেখে আমরা পালন করছি? উত্তর হচ্ছে সাফারি পার্ক। উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। তাহলে আমরা বুঝতে পারছি এরা সবাই মাঝখানের দিকে চলে আসছে, মানে এটা হচ্ছে মেটাফেজের মতো একটা চক্র, এবং এটা হচ্ছে মেটাফেজ 1, যেটা হচ্ছে আমাদের মিওসিস 1 এর ধাপ। মিওসিস 1 এর ধাপ। তাহলে উক্ত পর্যায়ের বৈশিষ্ট্য হচ্ছে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, সেন্ট্রোমিয়ার মধ্যে লুপ সৃষ্টি হয়, সেন্ট্রোমিয়ার বিষুবরেখা থেকে সমদূরে অবস্থিত। তাহলে দেখো মেটাফেজ 1 এ কখনো সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না, এটা শুধু মেটাফেজে হয়, যেটা মাইটোসিসে হতো। তাহলে এটা কখনো উত্তর হচ্ছে না। তাহলে সমদূরে, দ্যাট ইজ কারেক্ট, এবং লুপ সৃষ্টি হয়, দ্যাটা কারেক্ট, লুপ সৃষ্টি হয়। তাহলে উত্তর হচ্ছে 2 আর 3। রেপ্লিকেশন ফরকে ডিএনএ ডাবল হেলিক্সের প্যাচগুলো খুলে দেয় কে? ডাবল হেলিক্সের প্যাচ খেলে হেলিকেস। আর যদি কখনো বলে রেপ্লিকেশনের প্রধান এনজাইম কোনটা, তখন উত্তর ডিএনএ পলিমারেজ। বাংলাদেশের শালবন কোন ধরনের বায়োমের অন্তর্গত? শালবন কথাটার মানে সেখানে বৃষ্টি কম হবে, এবং যখন এদের খাদ্যের অভাব দেখা দিবে, মানে শীতকাল বসন্তকালের দিকে ওরা পাতা ঝরিয়ে ফেলবে, তাই এদেরকে বলা হয় পাতা ঝরা উদ্ভিদের বন বা ময়েস্ট ডিসিডুয়াস ফরেস্ট। তো প্রশ্ন তোমাদের মাথায় আসতে পারে কনিফার ফরেস্ট কোথায়? এটা হচ্ছে রাশিয়াতে পাওয়া যায়। ট্রপিক্যাল সিজনাল ফরেস্ট এবং ট্রপিক্যাল সিজনাল ফরেস্ট বাংলাদেশে পাওয়া যায়, যেমন তুমি রাঙামাটি, খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামে পাবা। এবং ট্রপিক্যাল রেইন ফরেস্ট আমাদের বাংলাদেশে কোথাও নাই, এটা বাংলাদেশের মধ্যে পড়ে না, এটা বাংলাদেশে নাই। এটা মূলত হচ্ছে ব্রাজিল, অ্যামাজন ওইসব জায়গায় দেখতে পাওয়া যায়। ব্রাজিল, অ্যামাজন। জেরোফাইটের বৈশিষ্ট্য। জেরোফাইট কথাটার মানে হচ্ছে মরুভূমির উদ্ভিদ। মরুভূমির উদ্ভিদ। এই যে মরুভূমির উদ্ভিদগুলোর মধ্যে পাতার আবরণ থাকে, কারণ তারা কখনো প্রশোধন করতে দেয় না। তাহলে এটা কারেক্ট। প্যারেনকাইমাকোষ রসালো, হ্যাঁ তারা পানি ধরে রাখে, তাদের প্যারেনকাইমাকোষ রসালো হবে। তুমি ভালো করে দেখতে চাইলে যে কোনো একটা অ্যালোভেরা গাছ দেখতে পারো, দেখবে অ্যালোভেরা গাছের যে ডাটাগুলো খুব চমৎকার সবুজ হয়, এবং ভেতরে অনেক পানি থাকে, যে পানিগুলো আবার রূপচর্চা কাজে ব্যবহার করা হয়। এই অ্যালোভেরা হচ্ছে একটা জেরোফাইটিক প্ল্যান্ট। আর এপিডার্মিস বহুস্তর বিশিষ্ট, কারণ এটাও বোঝা যায়, ওই যে পাতা নাকি পাতাটা অনেক ঠিক, দেখবা ঠিক পাতা, পাতা নরমাল অনেক পাতলা হয় আমাদের গাছের গুলা, বাট মরুভূমির গাছের পাতা অনেক ঠিক হয়, কারণ ওদের এপিডার্মিস অনেক স্তর বিশিষ্ট হয় পানি জমায় রাখার জন্য। তাহলে এটাও কারেক্ট। তাহলে উত্তর হচ্ছে 1, 2, 3। এই মিষ্টি বিবর্জিত এক ধরনের কার্বোহাইড্রেট আছে। মিষ্টি বিবর্জিত কার্বোহাইড্রেট, আচ্ছা বুঝলাম। তাহলে বুঝতে পারছো এখানে সেলুলোজের কথা বলা হচ্ছে, যা পুষ্টি হিসেবে ব্যবহৃত হয় না, ওই সেলুলোজের কথাই বলা হচ্ছে। কিন্তু গবাদি পশুর পুষ্টি ব্যবহৃত হয়, হ্যাঁ তাহলে এই সেলুলোজ মানে মেইন কথা সেলুলোজ দিকে ইন্ডিকেট করছে, কারণ এক মিষ্টি না খেতে, তাহলে অবশ্যই এটা পলিস্যাকারাইড। মানুষ হিসেবে মানুষের পুষ্টি না, তাহলে স্টার্চ না, বাকি থাকে সেলুলোজ। এবং বলে দিয়েছে এটা মানুষ খেতে পারবে না, কিন্তু গবাদি পশুকে মানে ঘাস খেতে পারবে ওরা, মানে সেলুলোজের কথাই বলা হচ্ছে। এই কার্বোহাইড্রেটটি প্রধান গাঠনিক উপাদান, দ্যাট ইজ কারেক্ট, কারণ সেলুলোজ ছাড়া কখনো কোষ প্রাচীর আপনি বানাইতে পারতেছেন না। কোষ ঝিল্লি গঠন অংশ নেয় না, কোষ ঝিল্লির সাথে সেলুলোজের কোনো সম্পর্কই নেই, কোষ প্রাচীরের সাথে সম্পর্ক। আর লাস্টে বিজারণ ক্ষমতাবিহীন, দ্যাট ইজ কারেক্ট, কারণ পলিস্যাকারাইডে কোনো বিজারণ ক্ষমতা থাকে না। তাহলে উত্তর হচ্ছে 1 ও 3। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। এগুলো সোজা প্রশ্ন, আসলে খুব কঠিন না। কোন কোষ অঙ্গাণু ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সম্পাদন করে? উত্তর হচ্ছে লাইসোজোম। মাথায় রাখবা লাইসোজোম বেশি পাওয়া যায় ডাব্লিউবিসি গুলোর মধ্যে, কারণ ডাব্লিউবিসি গুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। প্রশ্ন করেছে মিথিওনিন বহনকারী টিআরএনএ নিচের কোনটির বিপরীতে বসবে? মানে মিথিওনিন বহন করছে এরকম টিআরএনএ কোনটার বিপরীতে বসবে? তো আমরা সবাই জানি মিথিওনিনকে প্রকাশ করে এইউজি। এইউজি একটা কোডন, যেটাকে স্টার্ট কোডন বলা হয়, যেটা মিথিওনিনকে প্রকাশ করে। তাহলে খেয়াল করে দেখো নিচের কোনটার মধ্যে এইউজি আছে, খুঁজে বের করতে পারলেই হচ্ছে। তাহলে আমরা যদি খেয়াল করে দেখি কোডন নাম্বার 1 এইউ হয়ে গেছে, তো এখানে আর কি বলবো, তাহলে কোডন নাম্বার 1 আর কি উত্তর। সোজা প্রশ্ন, কারণ বাকিগুলোর দিকে তাকানোর দরকার নেই, প্রথমে দেওয়া আছে এইউজি। ক্লিয়ার সবার কাছে? নিচের কোনটি সরকার, ওই কারখানা দেখছেন একটু আগে যেটা পড়াইছে, এখানে আবার চলে আসছে। তাহলে যদি কখনো বলে কার্বোহাইড্রেটের ফ্যাক্টরি, সেটা গলজি বডি,
আর কারখানা বললে তখন চলে যাবো আমরা ক্লোরোপ্লাস্টের কাছে। মায়োসিস কোষ বিভাজনের কোন উপধাপে টেট্রাড দশা? খালি টেট্রাড না, তোমাকে যদি কখনো বলে ক্রসিং ওভার কোথায় হয়, তোমাকে যদি কখনো বলে এক্স গঠন কোথায় হয়, তোমাকে যদি কখনো বলে কায়াজমাটা গঠন কোথায় হয়, কায়াজমাটা, তখন সবকিছুর উত্তর হবে প্যাকাইটিন। পি কোষ অঙ্গাণুটি পাতার সবুজ বর্ণের জন্য দায়ী। অঙ্গাণুতে বিদ্যমান তরলকে কি বলা হয়? অন্তর্নিহিত স্ট্রোমা বলা হয়। আমাদের ক্লোরোপ্লাস্টের ভেতরে যে তরলটা থাকে সে তরলকে বলা হয় স্ট্রোমা, এবং তার স্ট্রোমাতে থাকা নালীগুলোকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। তাহলে আমরা একটু জেনে নিই বাকিগুলা কি। সেন্ট্রোস্ফিয়ার কোথায় থাকে? এটা থাকে সেন্ট্রোজোমের ভেতরে। এবং ক্যারিওলিম্ফ কোথায় থাকে? আসলে ক্যারিওলিম্ফ নামে আলাদা কোনো কিছু হয় না, মেইনলি নিউক্লিয়াসের ভেতরের যে কোনো তরলকে ক্যারিওলিম্ফ বলা যায়, মানে নিউক্লিওপ্লাজমকে মেইনলি ক্যারিওলিম্ফ বলা হয়। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ শুক্রাণু ডিম্বাণু গঠন অংশগ্রহণ, দ্যাট ইজ কারেক্ট। প্রোটিন সংশ্লেষ এবং স্নেহবিয়োগ করে, হ্যাঁ এটাও কারেক্ট। কিন্তু নেক্রোসিস কখনো মাইটোকন্ড্রিয়া করে না, এটা বিষ করে। তুমি যদি কখনো আজকে একটা বিষ খেয়ে মারা যাও, আমরা বলবো তুমি নেক্রোসিসে মারা গেছো। বিষ খাওয়ার সাথে মাইটোকন্ড্রিয়ার খুব বেশি সম্পর্ক নাই। তার উত্তর হচ্ছে 1 আর 3। উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন উত্তর দাও। বুঝতেই পারছো দুইটা কোষ কোন দশায় আছে, বিষুবীয় অঞ্চল বরাবর আছে, সুতরাং এটা হচ্ছে একটা মেটাফেজের ছবি। আচ্ছা, এই মেটাফেজের ছবির মধ্যে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় না, উক্ত ধাপে স্পিন্ডল যন্ত্র কখনো সৃষ্টি হয় না, বাট স্পিন্ডল যন্ত্র থাকে এটা বলা যায়। তাহলে এটা মোটামুটি কারেক্ট ধরলাম, যাও স্পিন্ডল যন্ত্র এখানে আছে। ক্রোমোজোম গুলো বিষয়, হ্যাঁ এটাও কারেক্ট বলা যায়। বাট সেন্ট্রোমিয়ার কখনো বিভক্ত হয় না, এটা তো সম্ভবই না, কারণ মেটাফেজের শেষে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়। তাহলে এটা তো অবশ্যই হবে, হয় না কথাটা ভুল। তাহলে উত্তর হচ্ছে 1 আর 2। বাট কারেক্ট অ্যান্সার বললে এটা হচ্ছে শুধুমাত্র মোর কারেক্ট, মোর কারেক্ট। চিত্র থেকে সংশ্লেষিত এমআরএনএ কোনটা হবে? আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো, সেন্স স্ট্র্যান্ড যেটা আছে, সেন্স স্ট্র্যান্ডের মতো দেখতে তোমার এমআরএনএটা হবে, সেন্স স্ট্র্যান্ডের মতো দেখতে হবে, অ্যান্টিসেন্সের মতো দেখতে কখনো হবে না। বা এমআরএনএ হবে অ্যান্টিসেন্সের উল্টা, অ্যান্টিসেন্সের উল্টা সমান সমান এমআরএনএ, এভাবেও চিন্তা করতে পারো। তাহলে খেয়াল করে দেখো, এ এ সবার আগে কোথা আছে, এ, জি জি, সি সি, আরএনএ তে কখনো টি বসে না, ইউ বসে। তাহলে ইউ ইউ, এ এ, জি জি। তাহলে দেখো সেন্স স্ট্র্যান্ডের সাথে মিল সম্পন্ন শুধু একটাই অপশন আছে, সেটা হচ্ছে বি। তাহলে বি হচ্ছে তোমার এমআরএনএ হবে। তাহলে উল্টা দিক থেকে চিন্তা করে দেখি, যে তুমি বললা অ্যান্টিসেন্সের উল্টা হবে, তাহলে উল্টা করে বানাও। টি এর জন্য কি, টি এর জন্য হচ্ছে এ, সি এর জন্য জি, জি এর জন্য সি, এর জন্য ইউ, টি এর জন্য এ, সি এর জন্য জি। তাহলে এ জি সি ইউ এ জি, এ জি সি ইউ এ জি, দেখছো হয়ে গেছে। মানে তুমি যেটাই করো না কেন, সেন্স দিয়ে করলে সেন্স ধরে মিলাবা, অ্যান্টিসেন্স দিয়ে করলে অ্যান্টিসেন্সকে উল্টা করে দিবা, তাইলে তুমি এবারে পেয়ে যাচ্ছ। গলজি বডির কাজ লাইসোজোম তৈরি করা, দ্যাট ইজ কারেক্ট। অপ্রোটিন জাতীয় শর্করা সংশ্লেষণ, দ্যাট ইজ কারেক্ট। কোষ বিভাজন কোষপেট তৈরি করা, এটাও কারেক্ট। তাহলে উত্তর হচ্ছে 1 2 3। নিচের কোনটি ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার জন্য দরকার? ট্রান্সক্রিপশনে আরএনএ তৈরি করা হয়, তাই এখানে দরকার আরএনএ পলিমারেজ। নিচের কোনটা সমাপ্তি কোডনকে প্রকাশ করছে? তাহলে যদি টোটালটা আমরা দেখি, সমাপ্তি কোডন কোনটা কোনটা হয়, ইউএএ, ইউএজি এবং ইউজিএ। তাহলে সবগুলো থেকে তাকিয়ে দেখো কোথায় এগুলো আছে। এইউজি, তাহলে এটা কাটা, এটা হচ্ছে না। এসিজি হচ্ছে না, জিএসি হচ্ছে না, সিইউ হচ্ছে না, সিজিজি হচ্ছে না, এজিসি হচ্ছে না, ইউএজি একটা মিলে গেছে, তাহলে এটাই কারেক্ট। কোডন 7, 7 কোথায়, এই যে কোডন 7, এটাই হবে উত্তর। সেন্ট্রিওলের কাজ সিলিয়া ফ্লাজেলার সৃষ্টি, দ্যাট ইজ কারেক্ট। কোষ বিভাজনে সাহায্য করে, দ্যাট ইজ কারেক্ট। শুক্রাণু লেজ গঠন, এটাও কারেক্ট। তাহলে উত্তর হচ্ছে 1 2 3। শুক্রাণুর লেজ গঠন করা সেন্ট্রিওলের কাজ, শুক্রাণুর লেজকে নাড়ানো হচ্ছে মাইক্রোটিউবিউলসের কাজ। দুটা কখনো গোলমাল পাকায়ও না। দুটি হোমোলোগাস ক্রোমোজোমের জোড় সৃষ্টির প্রক্রিয়াকেই বলা হয় সিনাপসিস এবং বাইভ্যালেন্ট। সিনাপসিস অফ বাইভ্যালেন্ট। তাহলে দেখেন সিনাপসিস আছে নাকি, এই সিনাপসিস হচ্ছে উত্তর।
কোষচক্রের প্রস্তুতি পর্যায়ে এস দশার সময়কাল কত? অনেক বেশি, এবং এটা 30 থেকে 50 ভাগ। এটাই সব থেকে বড় ফেজ, বড় পর্যায়। এবং এই দশায় ডিএনএ তৈরি করা হয়, ডিএনএ রেপ্লিকেশন করা হয়। ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য কোনটা? ভাইরাস সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী, এটা কারেক্ট। তার অভিযোজন ক্ষমতা আছে, অনেক বেশি আছে, এটাও কারেক্ট। স্বাধীনভাবে বংশবৃদ্ধি, নেভার। ভাইরাস কখনো স্বাধীনভাবে বংশবৃদ্ধি করতে পারবে না, কারণ ভাইরাস কোনো কোষই না। ভাইরাস সবসময় বংশবৃদ্ধি করার জন্য তোমার উপর ডিপেন্ডেন্ট, তাই ও পরজীবী, তাই স্বাধীনভাবে কখনো সে বাচ্চা পয়দা করতে পারবে না। তাই এখানে উত্তর হচ্ছে 1 ও 2। মিওসিস কোষ বিভাজনের ফলে জীববৈচিত্র্য সৃষ্টি হয়, দ্যাট ইজ কারেক্ট। ক্ষতস্থান কিন্তু আমরা কখনো পূর্ণ করি না, ক্ষতস্থান পূর্ণ করা হচ্ছে মাইটোসিস, তাহলে এটা এখান থেকে বাদ পড়ে গেল। সক্রিয়তা, হ্যাঁ সক্রিয়তা বজায় থাকে, তাহলে উত্তর হচ্ছে 1 ও 3। হাসিব ও রাকিব কয়েকদিন ধরে জ্বরে ভুগতেছে, তাহলে আমাদের বোটানি অনুযায়ী জ্বর হলে দুইটা জ্বরই হওয়া সম্ভব, একটা ডেঙ্গু আর একটা হচ্ছে ম্যালেরিয়া। ডেঙ্গু হলে গায়ে হাতে ব্যথা বেশি বলবে, আর যদি কখনো তোমার ম্যালেরিয়া বলে সেক্ষেত্রে 48 ঘন্টা পর জ্বরের কথা বলবে। তাহলে দেখো ওই যে 48 ঘন্টা পর পরই জ্বর আসছে, তাহলে আর দেখারও দরকার নাই আমার, বুঝতে পারছে এটা ম্যালেরিয়ার কথা বলতেছে। তাহলে আসেন, রাকিবের জ্বরের জীবাণুটির বৈশিষ্ট্য হলো এদের দুইটা পোষক প্রয়োজন, হ্যাঁ মশা এবং মানুষ, কারেক্ট। লোহিত রক্তকণিকা ধ্বংস করে, হ্যাঁ আমাদের এরিথ্রোসাইটিক সাইজোগনি হয় সেখানে ধ্বংস করে দেয়, এটা কারেক্ট। যকৃতকে আক্রমণ করে, হ্যাঁ হেপাটিক সাইজোগনি হয়, যকৃতকে আক্রমণ করে। তাহলে উত্তর হচ্ছে 1, 2 এবং 3। যদি কখনো ডেঙ্গুর কথা বলতো তাহলে এই সব কথা না বলে কি বলতো? গায়ে হাতে অনেক ব্যথার কথা বলতো, জ্বর অনেক বেশি বলতো, এবং সাথে বলতো অনুচক্রিকা বা প্লেটলেট কমে যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমার বায়োলজি ক্লাস 1, যেটা আমাদের এইচএসসি ফাইনাল মডেলের কোশ্চেনের আলোকে রচিত। যে প্রশ্নগুলো খুব কমনলি আমাদের পরীক্ষায় আসে এবং যেগুলো আমাদের অ্যান্সার করতে সমস্যা হয় বা আমাদের অ্যান্সার করতে কিছু ডিফিকাল্টিস থেকে যায়, সেসব নিয়ে আজকের ক্লাস ছিল। আজকের ক্লাসে আমরা দেখেছি কিভাবে কোন একটা প্রশ্নকে অ্যাপ্রোচ করতে হয় এবং কিভাবে জিরো না খেয়ে আসা যায় পরীক্ষা থেকে। কারণ কোন একটা প্রশ্ন করার উদ্দেশ্য থাকে কোন একটা কোর অ্যান্সারকে বের করে নিয়ে আসা, সে কোর অ্যান্সারকে বের করে আসার দায়িত্ব তোমার, এবং এটার উপায় কনসেপচুয়ালিটি ডেভেলপ করা। তা আশা করি আজকের ক্লাসে যেসব কনসেপশন নিয়ে আমরা কথা বলেছি সেগুলো তোমাদের সিকিউর জন্য ক্লিয়ার হয়ে গেছে। আর সবার জন্য একটাই উপদেশ, বেশি বেশি করে কোশ্চেন ব্যাংক সলভ করো। বেশি বেশি করে কোশ্চেন সলভ করলে আর কখনো কোনো ডাউট থাকে না, বইও খুব বেশি পড়ার দরকার পড়ে না টু গেট এ গুড মার্কস ইন এইচএসসি এক্সাম। টিল দেন বেস্ট অফ লাক, ভালো থাকো, সুস্থ থাকো।